প্রিয় শিক্ষার্থীরা, শিখি ও শেখাই পরিবারের পক্ষ থেকে আমি তহিদুর রহমান আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকে আমি আপনাদের প্রথম ভিডিও নিয়ে আসছি উপসর্গ নিয়ে। এই উপসর্গ টপিক্সটা এমন একটা টপিক্স যেটা ক্লাস 9-এ লাগে, ক্লাস 10-এ লাগবে, ক্লাস 11-এ লাগবে, ক্লাস 12-এও লাগবে। আরও মজার বিষয় যে একাডেমিক পড়ার পরে যখন আপনি অ্যাডমিশন টেস্টে আসবেন তখন দেখবেন যে উপসর্গ থেকে কোশ্চেন হবে। শুধু উপসর্গ থেকে শুধু যে অ্যাডমিশন টেস্ট কিন্তু হয়ে যায় সেই বিষয়টা এমন না। এরপর দেখবেন যে অ্যাডমিশন টেস্টের পরে যখন আপনি আপনার ইউনিভার্সিটি লাইফ শেষ করবেন, শেষ করে বিভিন্ন জবের বা বিভিন্ন চাকরি পরীক্ষায় দিতে যাবেন, তখন দেখবেন যে এই উপসর্গ থেকে প্রশ্ন আসবে বা আসে। তার মানে উপসর্গ এমন একটা বিষয় যা আপনার একদম শুরু থেকে শেষ পর্যন্ত বা চাকরি পাওয়ার আগ পর্যন্ত লেগেই থাকে। আমরা আজকে এই উপসর্গটা নিয়ে আলোচনা করব। তো আজকে যদি উপসর্গ নিয়ে আলোচনা করব, তো উপসর্গ কোন বিষয়গুলোর প্রতি আমি বেশি গুরুত্ব দিব? আজকে আমি উপসর্গের বিষয়ে গুরুত্ব দেবো যেহেতু এই কোর্সটা করানো হচ্ছে এইচএসসির উপর ভিত্তি করে, দ্যাটস আমরা এইচএসসির উপর ভিত্তি করেই কোর্সটা পড়ানো ওইভাবেই আউটলাইনে তৈরি করব। যে প্ল্যানটা হবে এরকম যে যেভাবে পড়লে আমার একাডেমিকটা এখন মোটামুটি কাভার হয়ে যাবে, প্লাস এর পাশাপাশি কিছু আমরা অ্যাডমিশন বিষয়েও ধারণা পাবো যে উপসর্গ থেকে অ্যাডমিশন টেস্টে পরীক্ষায় কীভাবে প্রশ্ন আসে, প্রশ্নগুলো কেমন হয় সেই বিষয়ে আলোচনা করবো। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আমরা বেসিক কথাগুলো বুঝতে পেরেছি, একদম লার্নিং সেকশনে যাই। আজকে আমরা শিখব উপসর্গ। আমি উপরে লিখে দিলাম যে উপসর্গ। ওকে, আগে আমরা বুঝতে হবে যে উপসর্গ বলতে কি বুঝি বা উপসর্গ কি। দেখো, উপসর্গে আমরা দুই ধরনের অর্থ পাই। উপসর্গে কয় ধরনের অর্থ পাই? দুই ধরনের। আমি দুই পাশে লিখে দিলাম। ওকে, একটা হচ্ছে আমরা পাই আবিধানিক অর্থ। কি অর্থ পাই? আবিধানিক অর্থ। আরেকটা কি অর্থ পাই? ব্যবহারিক অর্থ। তার মানে আমরা উপসর্গের অর্থ পাচ্ছি কয় ধরনের? দুই ধরনের। একটা কি? একটা হচ্ছে আবিধানিক অর্থ, আরেকটা হচ্ছে ব্যবহারিক অর্থ। আসো, কোন অর্থ দ্বারা কি বোঝায়? এই পাশে আমি লিখলাম যে আবিধানিক অর্থ, এই পাশে লিখলাম যে আমি ব্যবহারিক অর্থ। দেখো, আবিধানিক অর্থ হচ্ছে যে আগের অধ্যায়, আগের অধ্যায়। আর ব্যবহারিক অর্থ দ্বারা বুঝি আমরা রোগের লক্ষণ। রোগের লক্ষণ। আসো, কিভাবে আমি একটু ব্যাখ্যা করি। যেমন তুমি যদি কোনো হাসপাতালে যাও বা বিভিন্ন যে স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে ওখানে গিয়ে দেখবা যে লেখা থাকে যে কুষ্ঠ রোগের উপসর্গ, তারপরে এইডস রোগের উপসর্গ বা জন্ডিস রোগের উপসর্গ। এই যে লেখা থাকে যে এই রোগের উপসর্গ, এই রোগের উপসর্গ, এই রোগের উপসর্গ, এই উপসর্গ দ্বারা কি বোঝানো হয়? এই উপসর্গ দ্বারা বোঝানো হয় যে রোগের লক্ষণ। আর এটাকে আমরা বলছি ব্যবহারিক অর্থ, এবং পরীক্ষায় বেশি আসে এইটা। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। অনেক পরীক্ষা এসেছে যে উপসর্গের ব্যবহারিক অর্থ কি, তখন তোমাকে লিখতে হবে রোগের লক্ষণ। আর যদি এমসিকিউ আকারে আসে তাহলে লিখতে হবে শুধু জাস্ট বৃত্তটা ভরাট করে দিলেই হবে। ওকে, আরেকটা অর্থ আছে, এটাকে আমরা বলছি আবিধানিক অর্থ। আমি পুরোটাই লিখে দেই। এটা হচ্ছে আবিধানিক অর্থ। আবিধানিক অর্থ হচ্ছে আগের অধ্যায়। তোমাকে যদি বলা হয় যে তুমি 4 নম্বর উপসর্গে আসো, তার মানে কি 4 নম্বরের আগের উপসর্গে আসতে হবে। তোমাকে যদি বলছি এই উপসর্গে আসো, তার মানে কি তোমাকে যে উপসর্গটা আমি ইন্ডিকেট করে বলবো তার আগের অধ্যায়ে আসতে হবে। এই হলো উপসর্গের প্রধানত অর্থ। তাহলে আমি আরেকবার রিপিট করে দেই। তারপর উপসর্গে আমরা কয় ধরনের অর্থ পাই? দুই ধরনের। কি কি? একটা হচ্ছে আবিধানিক অর্থ, একটা হচ্ছে ব্যবহারিক অর্থ। আবিধানিক অর্থ কি? আবিধানিক অর্থ হচ্ছে আগের অধ্যায়, আর ব্যবহারিক অর্থ হচ্ছে রোগের লক্ষণ। ঠিক আছে? ওকে, উপসর্গ কিছু বেসিক জিনিস জেনে নিন যে উপসর্গ কোন তত্ত্বের আলোচ্য বিষয়। দেখো, উপসর্গ হচ্ছে শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। উপসর্গ শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। এটা কিন্তু কোশ্চেন আসে, এটা অনেকবার পরীক্ষায় আসছে যে উপসর্গ কোন তত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে একদম শর্টকাট উত্তর কি? যে উপসর্গ হচ্ছে শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। আর উপসর্গ যদি আমরা ভাঙ্গি বা বিশ্লেষণ করি তাহলে কি পাই? দেখো, উপসর্গের বিশ্লেষিত রূপ হচ্ছে উপ যোগ সৃজ যোগ অ। এখন দেখো, তার মানে এই উপসর্গটা কিন্তু আমাদের প্রকৃতি প্রত্যয় সাধিত বা প্রত্যয় সাধিত শব্দ। এখানে দেখো একটা কি প্রত্যয় আছে? কৃত প্রত্যয় আছে, কৃত প্রত্যয় সাইন আছে। তার মানে তোমাকে যদি বলতে উপসর্গের বিশ্লেষিত রূপ কি, তাহলে পাই বা উপসর্গে ভাঙলে কি পাই? পাই উপ যোগ সৃজ যোগ অ। তার মানে এই যেখানে একটা প্রত্যয় সাধিত চিহ্ন আছে, এটা কোন প্রত্যয় সাধিত? কৃত প্রত্যয় সাধিত। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছো।
এবার আসলে আমরা উপসর্গের সংজ্ঞা শিখবো। এই সংজ্ঞাটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তুমি যদি উপসর্গের একটা সংজ্ঞা বোঝো তাহলে দেখবে যে তোমার উপসর্গের প্রায় 40% বা 40% একবারে ক্লিয়ার হয়ে যাবে। আর উপসর্গের সংজ্ঞাটা আমরা এমনভাবে শিখবো যা আমাদের রিটেনের কাজেও দিবে, এমসিকিউ এর কাজেও দিবে। কারণ কি, এই সংজ্ঞা থেকে বিভিন্ন পরীক্ষায় অনেকবার কোশ্চেন এসেছে। যারা এসএসসিতে পরীক্ষা দিয়েছিল তার আজকে পড়লে বুঝতে পারবো যে এসএসসি থেকেও তোমার এখানে এমসিকিউ আসছে, তোমার ইন্টারমিডিয়েট সংজ্ঞাটা কিভাবে আসবে সেটাও দেখে দিব, এবং অ্যাডমিশন টেস্টও তোমার সংজ্ঞাটা কিভাবে কাজে লাগবে সেটাও দেখবো। সেই সাপেক্ষে আমরা এই সংজ্ঞাটাকে 3টা পয়েন্টে পড়বো। কয়টা পয়েন্টে পড়বো? 3টা পয়েন্ট। প্রথমে আমরা পয়েন্টগুলো লিখবো, লেখার পরে আমি ইন্টারেকশন করে দেবো যে কিভাবে সংজ্ঞাটা আমরা মুখস্থ করবো। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি যে সংজ্ঞা, আমরা কার সংজ্ঞা লিখছি না, উপসর্গের সংজ্ঞা লিখবো। ঠিক আছে, একটু দেখো। আমরা এই উপসর্গের সংজ্ঞা কয়টা পয়েন্টে পাবো? 3টা পয়েন্ট। ওকে, আমরা প্রথম পয়েন্ট দিলাম যে স্বাধীন শব্দের পূর্বে বসে। তার মানে দেখো উপসর্গগুলো কি করবে, উপসর্গগুলো সর্বদা একটা স্বাধীন শব্দের পূর্বে বসবে। ঠিক আছে, ওকে। 2 নম্বর দিলাম যে উপসর্গগুলো কি, উপসর্গগুলো হচ্ছে অব্যয় সূচক শব্দ বা শব্দাংশ। তার উপসর্গগুলি কেমন? অব্যয়সূচক শব্দ বা শব্দাংশ। 3 নম্বর কাজ কি, যে এটার অর্থটা স্বাধীন শব্দের। কোন শব্দের? যে স্বাধীন শব্দের অর্থ পরিবর্তন করে। ঠিক আছে, তো দেখো আমরা 3টা পয়েন্টে কিন্তু পুরো উপসর্গটা বুঝতে পারবো। উপসর্গগুলো কি, আমি যদি সিম্পলি বলি উপসর্গ কি, উপসর্গ হচ্ছে অব্যয়সূচক শব্দ বা শব্দাংশ। উপসর্গগুলো বসে কোথায়? অবশ্যই উপসর্গগুলো স্বাধীন শব্দের পূর্বে বসে। পূর্বে বসে কি করে, যে ওই স্বাধীন শব্দের অর্থ পরিবর্তন করে। এখন তুমি যদি পিওর ভাবে বা খুব ভালোভাবে সংজ্ঞাটা লিখতে চাও তাহলে তোমাকে লিখতে হবে এরকম, যে যে অব্যয়সূচক শব্দ বা শব্দাংশগুলো স্বাধীন শব্দের পূর্বে বসে অর্থ পরিবর্তন করে তাকে কি বলে? তাকে উপসর্গ বলে। আশা করছি ক্লিয়ার হয়েছে। আমি আরেকবার বলে দিচ্ছি, তোকে রিলেট করে দিচ্ছি। বলার সংজ্ঞাটা লেখার ক্ষেত্রে 2 নম্বরটা আগে লিখবা, এটা সুবিধা। এইখান থেকে শুরু করলে ভালো হয়। কিভাবে লিখবো, যে যে কতগুলো অব্যয়সূচক শব্দ বা শব্দাংশ কি করে, স্বাধীন শব্দের পূর্বে বসে অর্থ পরিবর্তন করে তাকে কি বলে? উপসর্গ বলে। আসো আমরা কিছু উদাহরণ দিয়ে দেখি যে কিভাবে উপসর্গ স্বাধীন শব্দের পূর্বে বসছে এবং কিভাবে অর্থগুলো পরিবর্তন করছে। ঠিক আছে, ওকে। দেখো আমি একটা শব্দ লিখলাম হচ্ছে হাড়। ঠিক আছে, হাড় একটা স্বাধীন শব্দ। এই হাড় 2 ধরনের হতে পারে, একটা হচ্ছে খেলাধুলায় যে হাড় যেতে সেই হাড়, অথবা গলারও হাড় হতে পারে, কোনো সমস্যা নেই। দেখো এই একটা হাড় দিয়ে আমরা তার সামনে বা তার পূর্বে উপসর্গ বসে কত ধরনের শব্দ তৈরি করতে পারি। ঠিক আছে, দেখো এর আগে আমি লিখলাম যে প্র কিন্তু একটা উপসর্গ। ঠিক আছে, এখন দেখো প্রযুক্ত কি আছে? প্রহার। তার আগে দিলাম উপ একটা উপসর্গ, তাহলে কি হচ্ছে? উপহার। তার আগে যদি আমি দেই অধি, তাহলে কি হয়ে যাচ্ছে? অধিহার। তার আগে যদি আমি দেই অনাও কিন্তু উপসর্গ, তাহলে কি হচ্ছে? অনাহার। তাহলে দেখো একটা হার স্বাধীন শব্দ, এই স্বাধীন শব্দের পূর্বে কিছু অব্যয়সূচক শব্দ বা শব্দাংশ বসেছে, বসে কি করছে? এই হারের অর্থটা কিন্তু অবশ্যই পরিবর্তন করেছে। মনে রাখবা, উপসর্গ হতে হলে অবশ্যই অর্থ পরিবর্তনের ক্ষমতা থাকতে হবে। যদি অর্থ পরিবর্তন না করে তাহলে আমরা তাকে উপসর্গ বলতে পারবো না। ঠিক আছে, আমি আবার বলছি, দেখো উপসর্গগুলো তারা কোথায় বসছে? স্বাধীন শব্দের পূর্বে বসে। যেমন কি হাড় একটা স্বাধীন শব্দ, এই স্বাধীন শব্দ কি? এই যে দেখো প্রত্যেকটাই কিন্তু অব্যয়সূচক শব্দ বা শব্দাংশ। প্রত্যেকটা দেখো, প্র কিন্তু অব্যয়সূচক শব্দ বা শব্দাংশ, উপ কিন্তু অব্যয়সূচক শব্দ, এগুলো অব্যয়সূচকই শব্দ। ঠিক আছে, তাহলে দেখো একটা স্বাধীন শব্দের পূর্বে কিছু অব্যয়সূচক শব্দ বা শব্দাংশ বসে স্বাধীন শব্দের অর্থ পরিবর্তন করছে, তখন এই অব্যয়সূচক শব্দ বা শব্দাংশগুলোকে আমরা বলি উপসর্গ। তাহলে দেখো উপসর্গ কিন্তু প্রহার একসঙ্গে উপসর্গ না। উপসর্গ কোনটা? আমরা স্বাধীন শব্দের পূর্বে যেগুলো বসিয়েছি সেগুলো হচ্ছে উপসর্গ। তার মানে কি? অনা একটা উপসর্গ, অধি একটা উপসর্গ, উপ একটা উপসর্গ, প্র একটা উপসর্গ। আশা করছি এটা বিষয়টা ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, এবার আসো আমরা শিখবো যে উপসর্গের প্রকারভেদ, আমরা কত ধরনের উপসর্গ পাই, উপসর্গটা কিভাবে তৈরি হয়েছে। ঠিক আছে,
দেখো এখান থেকে আমরা একটা জিনিস ক্লিয়ার হতে পারি, সেটা কি, যে কোশ্চেনটা তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষায় সবচেয়ে বেশি বার এসেছে, সেই কোশ্চেনটা কি, যে উপসর্গের অর্থবাচকতা আছে কিন্তু অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। তার মানে কি, অর্থবাচকতা বলতে কি বুঝি, অর্থবাচকতা বলতে বুঝি যে নিজস্ব অর্থ। দেখো উপসর্গে কিন্তু নিজস্ব অর্থ থাকে না। অর্থদ্যোতকতা মানে কি, যে অর্থকে পরিবর্তন করে দিতে পারে বা অর্থটাকে চেঞ্জ করার ক্ষমতা রাখতে পারে। তার মানে দেখো উপসর্গ কিন্তু স্বাধীন শব্দের পূর্বে বসছে, বসে দেখো একটা শব্দ কি করতেছে, অর্থটা কিন্তু পরিবর্তন করতেছে। এটাকেই বলে যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। তার মানে এখান থেকে দেখো আমরা মানে বিষয় বুঝতে পারি, সেটা কি, উপসর্গ কি করতে পারে, নতুন শব্দ তৈরি করতে পারে। তার মানে উপসর্গের একটা প্রধান কাজ হচ্ছে যে নতুন শব্দ তৈরি করা। কিভাবে নতুন শব্দ তৈরি করে, আমরা কিছুক্ষণ আগে কিন্তু উদাহরণ দিলাম, একটা শব্দ ছিল হাড়, এই একটা শব্দের আগে আমরা যতগুলো উপসর্গ যুক্ত করেছি ততগুলো নতুন নতুন শব্দ তৈরি হয়েছে। ঠিক আছে, ওকে। এবার আমরা শিখব প্রকারভেদ। দেখো সাধারণত উপসর্গকে আমরা 3 ভাগে ভাগ করি। কয় ভাগে ভাগ করি? 3 ভাগে। একটা হচ্ছে তৎসম বা সংস্কৃত উপসর্গ, দুটোই বলা হয়, তবে তৎসমটা বেশি প্রচলিত, তৎসম উপসর্গ। 2 নম্বর হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ, অনেকে আবার বাংলা উপসর্গও বলে থাকে, খাঁটি বাংলা উপসর্গ। আরেকটা হচ্ছে বিদেশি উপসর্গ। ঠিক আছে, ওকে। দেখো তৎসম উপসর্গ আছে 20টা। কয়টা আছে? 20টা। খাঁটি বাংলা আছে কয়টা? 21টা। আর বিদেশি কয়েকটা ধরনের পাই, ওইগুলো আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমে শিখে নেব। ঠিক আছে, আসো আমরা প্রথমে শিখবো যে খাঁটি বাংলা উপসর্গ। ওকে, প্রথমে শিখে নেব খাঁটি বাংলা উপসর্গগুলো কি কি আছে। দেখো খাঁটি বাংলা উপসর্গ আছে 21টি। এই 21টি তোমাকে মুখস্থ করতে হবে। অনেকে কেউ গল্পের মাধ্যমে মুখস্থ করে, তো আমি গল্পের মাধ্যমে না গিয়ে আমি ভাববো যে তোমাদের কাছে হয়তো এখন ক্লাস 9-10 এর বইটা থেকে থাকবে, বা তোমরা নির্দিষ্ট কোনো ব্যাকরণ বই কিনেছো, হতে পারে সেটা মনির চৌধুরী স্যারের অথবা হায়াত মাহমুদ স্যারের, কোনো সমস্যা নেই, যে বইটাতে সব বই একইভাবেই দেওয়া আছে। আমরা এই 21টা উপসর্গ মুখস্থ করবো। কীভাবে মুখস্থ করবো আমি একটু লিখে দিই। ঠিক আছে, আমি 21টা উপসর্গ বলে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 21টা কি কি, যে অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আব, ইতি, উনো, কদ, কু, নি, পাতি, বিভর। এখানে আমি বলছিলাম কয়টা আছে? 20টা আছে। এবং শেষেরটা হচ্ছে রাম, সা, সু, সহা। এই মিলে হচ্ছে 21টা হয়ে গেল। ওকে, আচ্ছা এটা একটু আমি লিখে দিই। অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আব, ইতি, উনা, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, সা, সু, স, হা। তার মধ্যে দেখো এখানে 1, 2, 3, 4 চারটা করে 5টা লাইন আছে। তার 4, 5, 20, আর শেষের দিকে এক্সট্রা একটা আছে, সেটা হচ্ছে হা। এই হচ্ছে 21টা। এইটা তুমি এইভাবেই লিখবা, এইভাবে লিখে চারটা করে লিখবা, লিখা মুখস্থ। মুখস্থ করার নিয়ম হচ্ছে তুমি অবশ্যই একবারে সব মুখস্থ করতে যাবা না। একবারে সব মুখস্থ করতে গেলে তুমি ঝামেলায় পড়ে যাবা। মুখস্থ করার বেস্ট টেকনিক হচ্ছে যে আগেরটাকে মুখস্থ করে পরেরটাকে মুখস্থ করা। পরেরটাকে মুখস্থ হয়ে যাবে এই দুটাকে সঙ্গে পরেরটা মুখস্থ করা। আবার যখন 3টা হয়ে যাবে এই 3টা সহকারে পরেরটা মুখস্থ করা। যখন তোমাদের 3টায় হয়ে গেছে তারপর কি তার পরেরটা মুখস্থ করা। তুমি যদি এভাবে মুখস্থ করো তাহলে একবারে মুখস্থ থাকবে। আর যদি তুমি একবারে টানা শুধু পড়তেই থাকো তাহলে মুখস্থ তোমার হবে না। দেখবা যে যারা হাফেজ আছে, কোরআন শরীফ হাফেজ আছে, তারা কিন্তু যে কাজটা করে, তারা কি কাজটা করে, যে দেখবা যে তারা প্রথমের দিকে যা মুখস্থ করে ওইটাকে ঠিক রেখে সামনেরটা মুখস্থ করে। তো আমরা যেগুলো মুখস্থ করব, এখান থেকে বড় শিক্ষা হচ্ছে যে আমরা যা মুখস্থ করব, মুখস্থ করতে যাব, তখন দেখবো যে আগেরটাকে ঠিক রেখে পরেরটাকে মুখস্থ করবো। তাহলে হবে কি যে তুমি আর ভুলবা না। আর যদি তুমি একবারে সব মুখস্থ করে ফেলতে যাও তাহলে তুমি খুব দ্রুত ভুলে গিয়েছো। তাহলে মুখস্থ করবো কি, প্রথম লাইন মুখস্থ করবো কিভাবে। তার মানে দেখো আমাদের মুখস্থ করার বেস্ট ওয়ে হচ্ছে একটা করে মুখস্থ করবো, তার পরেরটাতে যাবো। যখন এই দুটো মুখস্থ হয়ে যাবে তখন এই দুটো সহ পরেরটাতে আসবো। তারপর পড়বো কিভাবে, হবে যে অ, অঘা, অজ, অনা, আবার পড়বো অ, অঘা, অজ, অনা, আবার পড়বো অ, অঘা, অজ, অনা। যখন আমার এই লাইনটা হয়ে যাবে তখন বলবো কি আ, আর, আন, আব। এই আ, আর, আন, আব পড়ার সময় আমি আবার উপরটাকে পড়ে নিবো, হয়েছে অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আব। আবার পড়বো অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আব। যখন আমার এই দুটো লাইন হয়ে যাবে তখন পড়বো পরেরটা।
ঠিক আছে, তখন বলবো কি যে অ অঘ অজ অনা আ আর আন আব, তারপরে কি ইতি উন কতকু। যদি মনে হচ্ছে যে ঠিক আছে এই দুটো ভালোভাবে হয়ে গেছে, তাহলে এই একটা লাইনে কয়েকবার পড়ে নেবো যে ইতি উন কতকু, ইতি উন কতকু, ইতি উন কতকু। যখন দেখবো যে এই লাইনটা হয়ে গেছে, তখন আপনি ট্রাই করবেন যে আগেরটাকে সহকারে পড়ো। আগে কি ছিল অ অঘা অজ অনা আ আর আন আব, তারপরে গেছে ইতি উন কতকু। ওকে, ইতি উন কতকু, তার পরের লাইনটা একটু সহজ, সবার মুখস্থ হয় যে নি পাতি বি ভর, ঠিক আছে, নি পাতি বি ভর। যখন দেখবো যে আপনার এই দুই লাইন অনেকভাবে মুখস্থ হয়ে গেছে, তখন এই দুই লাইনের টার্গেট রাখবেন। তখন পড়বে কি যে ইতি উন কতকু নি পাতে বি ভর, ইতি উন কতকু নি পাতে বি ভর। তখন আবার আবার এই চারটিকে মিলিয়ে পড়বেন এবং লাস্টের লাইনটা মোটামুটি সহজ হবে, এটা মুখস্থ হয়ে যাবে। এটা হচ্ছে মুখস্থ করার টেকনিক, বা এইভাবে আমি মুখস্থ করেছি, আপনারাও মুখস্থ করবেন, দেখবেন যে হয়ে যাবে। আর এটা যখন মুখস্থ থাকবে তখন আপনার কনফিডেন্সটা বাড়িয়ে দেবে, কারণ কি এখান থেকে অনেক কোশ্চেন আসে, অনেকভাবে কোশ্চেন আসে। একটা শব্দ দিয়ে বলবে যে এটা কোন উপসর্গ, একটা শব্দের সঙ্গে যুক্ত করে বলবে যে এই শব্দের এটা কোন উপসর্গ। যখন আপনার উপসর্গগুলো মুখস্থ থেকে যাবে, তখন কিন্তু আপনি এগুলো ইজিলি বলতে পারবেন। আমার যদি বলে যে বি কোন উপসর্গ, তখন বলতে পারবো যে বি বাংলা উপসর্গ, খাঁটি বাংলা উপসর্গ। যদি বলে সু কোন উপসর্গ, খাঁটি বাংলা। যদি বলে যে আর কোন উপসর্গ, আমি বলতে পারবো খাঁটি বাংলা উপসর্গ। কারণ কি আমার উপসর্গগুলো মুখস্থ আছে। আর মুখস্থ করা খুব বেশি কঠিন কাজ না, যে টেকনিকটা দিলাম এইভাবে মুখস্থ করা ট্রাই করবেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের খুব দ্রুত মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে, ওকে। তার মধ্যে আমরা খাঁটি বাংলা উপসর্গ মুখস্থ করে ফেললাম। এরপরে আমরা মুখস্থ করবো যে তৎসম বা সংস্কৃত উপসর্গ। ওকে, দেখো তৎসম উপসর্গ আছে কয়টা? 20টি। অনেকে মনে করবে যে বাংলা থেকে তৎসমে একটা কম আছে, তার মানে বাংলা থেকে তৎসম উপসর্গ মুখস্থ করা সহজ, কিন্তু আসলে এটা কঠিন। যে বাংলার থেকে তৎসম উপসর্গ মুখস্থ করা একটু কঠিন, কারণ কি এটা শব্দগুলো একটু বড় বড় বা একটু আলাদা টাইপ, দ্যাটস ওয়াই অনেকে মুখস্থ হতে চায় না। তবে এখানে একটা ক্রিটিক্যাল বুদ্ধি আছে, যে বুদ্ধি ফলো করলে এটা মুখস্থ না করলেও চলে, সেটা আমি ক্লাস শেষে মানে বর্ণনা করবো যে কেন মুখস্থ না করলে কিভাবে চলবে। ঠিক আছে, আমি একটু লিখে দিচ্ছি। আমি বলে নিই প্রথমে যে তৎসম উপসর্গ হচ্ছে এরকম যে প্র পরা অপসমনি অনু অব নির্দুর্বি অধিসু উৎপরিপ্রতি অতি অভিঅপি উপ আ। মনে হচ্ছে যে খুব কবিতার মধ্যে বলে গেলাম, আসলে এটা মুখস্থ করে কিন্তু আমারও টাইম লেগেছে, আপনাদেরও টাইম লাগবে। তবে মনে রাখবেন যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি পারবেন ইনশাল্লাহ। আর না পারলে কিভাবে পারবেন, কিভাবে শিখবেন, তার জন্য আমরা শিখেও শেখাই পরিবার আপনাদের সঙ্গে আছি, আমাদের সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, আমি একবার লিখে দিচ্ছি, দেখেন। প্র করা অপ সম নি অনু অব নির দূর বি অধি সু উৎ পরি প্রতি অতি অভি অপি উপ আ। তার মধ্যে এখানে আমরা 1 2 3 4 চারটে লাইনে করে লিখছি, 20টা লিখেছি, তাই না? আগেরটা থেকে একটা কম লিখেছি, তাই না? ওটা মানে সহজ, কিন্তু না, আসলে এটা একটু কঠিন আছে। কারণ কি এটা বড়টা একটু কঠিন, তবে যে মুখস্থ করতে পারবে তার জন্য সাধুবাদ। যদি মুখস্থ করতে না পারে, তাহলে আমি একটা ইজি টেকনিক দিয়ে দেবো। ঠিক আছে, আসো একটু আলোচনা করি যে এটাও মুখস্থ করার সিস্টেম কি ঠিক আগের মতো করি। আগেরটাতে যেভাবে হাফেজরা যেভাবে কোরআন শরীফ মুখস্থ করে, বা যে মুখস্থ করতে চায় কোনো বিষয়ে যে বেস্ট ওয়ে, সেটা আমি বলেছি, ওইভাবে মুখস্থ করতে পারেন। আর যদি মনে হচ্ছে না যে আমি এটা মুখস্থ করবো না, তার জন্য আমি ফাঁকিবাজ একটা বুদ্ধি আছে, ফাঁকিবাজের বুদ্ধি একটু পরে আলোচনা করবো। ঠিক আছে, ওকে, আশা করি এটা লিখে নিয়েছেন। এরপর আমরা বিদেশি উপসর্গ শিখবো। তো বিদেশি উপসর্গ শেখার আগে কিছু জিনিস মার্ক করে যাই। মার্ক থেকে দেখেন, আপনি যদি প্রথমটা থেকে লক্ষ্য রাখেন, দেখবেন যে আগেটা তো নি ছিল, তাই না? আগেটা তো কি ছিল? বি ছিল। আবার দেখো আগেটাও কি ছিল? সু ছিল। আবার আগেটাতে কি ছিল? আ ছিল। তার মানে আমরা যদি সবগুলোকে একসঙ্গে লিখি, সবাই একটা কথা বলে, সেটা হচ্ছে আ সু বি নি, আশুবিনী। এই আশুবিনীর কাহিনী কি? আশুবিনী হচ্ছে তোমার বাংলা উপসর্গেও পাওয়া যায়, তোমার তৎসম উপসর্গেও পাওয়া যায়, তাই না? তার মানে কি আশুবিনী তোমার বাংলাতেও আছে, তৎসমেও আছে। তাহলে কোশ্চেন হতে পারে যে স্যার বা ভাইয়া, আমি কিভাবে বুঝবো যে এই আটা বাংলা উপসর্গ, বা সুটা বাংলা উপসর্গ, বা বিটা বাংলা উপসর্গ, নিটা বাংলা উপসর্গ, বা কিভাবে বুঝবো যে এই আশুবিনী কোনটা বাংলা উপসর্গ হবে আর কোনটা তৎসম উপসর্গ হবে?
এটা বোঝাটা আসলে অনেক কঠিন, কারণ কি এই অল্প বয়সে এত কিছু আপনি বুঝতে চাইলেও বুঝতে পারবেন না। কারণ কি আমাদের ব্রেনটা একটু পরিণত হতে, মস্তিষ্কটা বেশি সচল হতে হয়। সচল হওয়ার জন্য যে বয়স লাগে সে বয়সটা নেই, অথবা এটা শেখার জন্য যতটুকু গবেষণা করা দরকার ততটুকু গবেষণা করার জন্য আমাদের বয়স হয়নি এবং আমাদের গবেষণা আসল কথা সময় নেই। তাহলে আমাদের উপায় কি? উপায় হচ্ছে ক্লাস 9-10 যে ব্যাকরণ বইটা আছে, ওই ব্যাকরণ বইয়ে তৎসম শব্দগুলিতে বা বাংলা শব্দগুলি কিছু শব্দ আছে, আমরা ওই শব্দগুলো মুখস্থ করার ট্রাই করবো। তাহলে হবে কি, দেখা গেছে ওই শব্দগুলোর বাহির থেকে পরীক্ষাতে প্রশ্ন আসেনি বললেই চলে, খুবই রেয়ার সংখ্যক যে পরীক্ষাতে আসে। তার মানে আমরা ওই শব্দগুলো যদি মুখস্থ রাখি তাহলে আমাদের ইজি হয়ে যাবে, তাই না? এখন প্রশ্ন করতে পারেন যে ভাইয়া কোনটা মুখস্থ করবো? দেখো, মুখস্থ করার দুটো জায়গা। তুমি চাইলে আশুবিনীর বাংলাগুলো যদি মুখস্থ করে ফেলো তাহলে এর বাকি বাইরে যা আসবে সেগুলো তৎসম, আর যদি তুমি তৎসমের আশুবিনী দিয়ে মুখস্থ করো তাহলে এর বাকি বাইরে যা আসবে সেগুলো কি বাংলা। এখন বলতে পারো ভাই কোনটা মুখস্থ করা সহজ হবে? মুখস্থ করা সহজ হবে আমার মতে বাংলাটা। কারণ কি, তোমার এই আশুবিনী দিয়ে বাংলা উপসর্গের শব্দ দেওয়া হচ্ছে সর্বোচ্চ 20 থেকে 22টি, আর তৎসম উপসর্গ দিয়ে আশুবিনীর শব্দ দেওয়া আছে প্রায় 50-এর অধিক। এখন তুমি বলো 50টা মুখস্থ করা সহজ না 20টা মুখস্থ করা সহজ? অবশ্যই 20টা মুখস্থ করা সহজ। এবং আসলে আমরা এই 20টা একটু গল্পের মাধ্যমে টেকনিক্যাল আকারে শিখবো, দেখবো যে অনেকদিন মনে থাকবে। ঠিক আছে, ওকে, লেটস স্টার্ট। আসো আগে আমরা কনফিউশন দূর করি। কনফিউশন দূর করার পরে আমি বলে দেবো যে কেন এটা মুখস্থ করবেন বা করবেন না, মুখস্থ না করলে কি করবেন, এবং সর্বশেষে বিদেশি উপসর্গ বলবো আমরা। ওকে, আমরা আশুবিনীর প্রথমে সু উপসর্গ দিয়ে শিখবো। যে আমরা শিখবো কিন্তু বাংলা উপসর্গ, আমরা মুখস্থ করবো যে শব্দগুলো শিখবো সেগুলো হচ্ছে বাংলা উপসর্গের মানে শব্দগুলো। তার মানে কি, এগুলো আসলে চোখ বন্ধ করে বাংলা উপসর্গ, এর বাইরে আসলে আমরা ধরে নিব বা মনে করে নেব যে এটা সংস্কৃত বা তৎসম উপসর্গ। ঠিক আছে, আসো ধরো প্রথমে সু দিয়ে লিখবো। ওকে, সু উপসর্গতে বাংলা উপসর্গের যে শব্দগুলো আছে ওইগুলো লিখবো। ধরো আমরা একটা গল্প একটু বলি, যে ধরো একজন আমাদের ক্লাসে একটা স্টুডেন্ট আছে, তার নাম হচ্ছে সুমন, এবং আমাদের ক্লাসে আরেকটা মেয়ে আছে তার নাম ধরো তার নামের সঙ্গে মিলে গেছে সুমনা। এখন কোনো কারণে ধরো সুমনের প্রতি কি খেয়েছে? ক্রাশ খেয়েছে। ভাই এখন বাঙালিরা যতটা না ভাত মাছ খায় তার থেকে বেশি কি খায়? ক্রাশ খায়। এই ক্রাশ খাওয়ার ঘটনাটা কোনো কারণে সুমন গেছে জেনে। সুমন জেনে যাওয়ার পরে একটা ছোট গল্পের উদ্রেক হয়েছে। এই গল্পটা আমি একটু বলে দিচ্ছি, তারপর লিখে দেবো। দেখো, গল্পটা হচ্ছে এরকম যে সুমনের প্রতি সুনজর দেয়ার সুখবর শুনে সুমন সুদিন দেখে সুকাজ ছেড়ে সুনামের আশা করলো। গল্প শুনতে খুব ভালো লেগেছে না? হ্যাঁ, গল্প শুনতে ভালো লাগলো। আমরা এখান থেকে কিছু লার্নিং সেকশন আছে সেগুলো আমরা জেনে নেবো। ঠিক আছে, আসো আমি একবার গল্পটা লিখে দিচ্ছি। যে গল্পটা হচ্ছে এরকম যে সুমনের প্রতি সুনজর দেওয়ার সুখবর শুনে সুমন সুদিন দেখে সুকাজ সেরে সুনামের আশা করলো। দেখো, গল্পটা খুব মজার, মুখস্থ করা খুব সহজ, দ্রুত মুখস্থ হয়ে যায়। আমার সমস্যা তোমার একটু গল্পটা বলে নিও। ঠিক আছে, এই বলবো যে সুমনের প্রতি সুনজর দেয়ার সুখবর শুনে সুমন সুদিন দেখে সুকাজ ছেড়ে সুনামের আশা করলো। তার মধ্যে এখানে সুমন এবং সুমনাবাদে, এটা গল্প সাজানোর ক্ষেত্রে সুমন এবং সুমনাকে নিয়েছি। সুমন এবং সুমনাবাদে যতগুলো দন্তস্বর অসুখ আছে সবগুলো হচ্ছে তোমার বাংলা উপসর্গের সু। ঠিক আছে, তাহলে কি কি হচ্ছে দেখো, আমি একটু মার্ক করে দিচ্ছি। এখানে সুনজর, দেখো সুনজরের সুটা হচ্ছে বাংলা উপসর্গ, সুখবরের সুটা হচ্ছে বাংলা উপসর্গ, দেখো সুদিনের সু হচ্ছে বাংলা, সুকাজের সু হচ্ছে বাংলা, এবং সুনামের সু হচ্ছে বাংলা। এই কয়েকটা প্রথমত কোন উপসর্গ? বাংলা উপসর্গ। দেখো, এখান থেকে যদি কোনো কোশ্চেন আসে তুমি ইজিলি বুঝতে পারবা যে এগুলো কোন উপসর্গ? বাংলা উপসর্গ, কারণ কি তোমার গল্পের মধ্যে আছে। এখন তোমাকে যদি কোশ্চেন করি, আচ্ছা বলো তো সুদিনের সু কোন উপসর্গ? রাইট, অবশ্যই বাংলা উপসর্গ। আবার তোমাকে যদি কোশ্চেন করি সুখবরের সু কোন উপসর্গ? বলো সুখবর সু কোন উপসর্গ? অবশ্যই বাংলা উপসর্গ, খাঁটি বাংলা উপসর্গ, কারণ তোমার গল্পের মধ্যে আছে। এখন দেখো, তোমাকে যদি আমি বলি যে সুপ্রভাতের সু কোন উপসর্গ? বাংলা উপসর্গ? অবশ্যই না, কারণ কি সুপ্রভাত আমরা এই গল্পের মধ্যে পাইনি। তাহলে সুপ্রভাত কোন উপসর্গ? তৎসম উপসর্গ।
আশা করি ব্যাপারটা খুব বুঝতে পেরেছো। ঠিক আছে, ওকে, আমি মিশিয়ে দিলাম, তোমরা পজ করে তুলে নিতে পারবা। এরপর আমরা ঠিক একইভাবে শিখে নেব দিয়ে বি দিয়ে, বি উপসর্গ দিয়ে বাংলা উপসর্গ। ওকে, আচ্ছা বি না আমরা সরি নি দিয়ে শিখবো। নি, আ এবং বি একসঙ্গে শিখবো। দেখো গল্প ক্ষেত্রে আমরা একজন ব্যক্তিকে নেব, সে ব্যক্তির নাম হচ্ছে নিদয়। ঠিক আছে, গল্পটা এরকম যে নিদয় নামের নীলাজ লোকটি নিরেট প্লেটে নিখুঁতভাবে খেয়ে নিভাস পেটে নিখোঁজ হলো। তার মধ্যে এখানে একটা ব্যক্তি আছে, ব্যক্তির নামটা কি? নিদয়। এই ব্যক্তিরা কেমন ব্যক্তি? নীলাজ ব্যক্তি। এ কি করেছে? যে নিরেট প্লেটে নিখুঁতভাবে খেয়ে এমনভাবে খেয়েছে যে পেটে আর ভাঁজ নেই, সে নিভাস পেটে কি হয়ে গেছে? নিখোঁজ হয়ে গেছে। আসো আমি লিখে দিই, তোমরা একটু দেখো। নিদয় নামের নীলাজ লোকটি নিরেট প্লেটে নিভাস পেটে নিখোঁজ হলো। ঠিক আছে, এখানে দেখো আমি যতগুলো শব্দ নি দিয়ে লিখেছি, এখানকার প্রত্যেকটা নি উপসর্গ হচ্ছে বাংলা উপসর্গ। আসলে একটু মার্ক করে দিয়ে কি কি পাচ্ছি দেখো। এখানে নিদয় লিখেছি, আমি কি দয়ের আগে নি বসছে, দেখো এই নিটা কি উপসর্গ? বাংলা উপসর্গ। এখানে দেখো নীলাজ, এই নীলাজটা কোন উপসর্গ? বাংলা উপসর্গ। আবার দেখো নিরেট, নিরেটটা কি উপসর্গ? বাংলা উপসর্গ। দেখো তোমাকে যদি কোশ্চেন করা হয় যে নিখুঁতের নি কোন উপসর্গ? বাংলা উপসর্গ। ঠিক সেম ভাবে নিভাজ এবং নিখোঁজ। ঠিক আছে, এই যে কয়েকটা পাই, এই প্রত্যেকটা কি বলো তোমার? বাংলা উপসর্গ। মনে থাকবে না? আসো গল্পটা একটু যদি মুখস্থ না থাকে, কাছাকাছি লেভেলে ধরে নিয়ে বুঝে নি। দেখো একটা ব্যক্তির নাম বলছি, সেই ব্যক্তির নাম কি? নিদয়। এই ব্যক্তিটা কেমন ব্যক্তি? নীলাজ ব্যক্তি। ঠিক আছে, এই নীলাজ ব্যক্তিটা কি করেছে? নিরেট প্লেটে, নিরেট প্লেট মানে কি অবশ্যই বোঝো যে প্লেটে কোনো ফাঁপা থাকে না, আর প্লেটগুলো সবসময় নিরেটই হয়। নিরেট প্লেটে কি করছে? নিখুঁতভাবে খেয়েছে, মানে খুব ভালোভাবে খেয়ে নিয়েছে। খেয়ে নিয়ে এমন খাবার খেয়েছে যে পেটে আর কোনো ভাঁজ নেই। ঠিক আছে, নিভাজ পেটে তারপরে কি হয়েছে? খেয়ে এসে হারিয়ে গেছে বা পালিয়ে গেছে, নিখোঁজ হলো। তেমন এখানে আমরা যতগুলো নিদের শব্দ পাবো সবগুলো হচ্ছে আমাদের খাঁটি বাংলা উপসর্গ। আর এর বাইরে যদি নিদে কোনো উপসর্গ আসে, আমরা সাধারণত ধরে নিব সেগুলো তোমার তৎসম উপসর্গ। ক্লিয়ার? ওকে, এরপর আমরা শিখবো আ এবং বি দিয়ে বাংলা উপসর্গ। ঠিক আছে, আ এবং বি দিয়ে শিখলে মোটামুটি আমাদের যে প্রবলেমেটিক যে চারটা আছে সেটা কি আসুবিনি, এটা সমস্যাটা দূর হয়ে যাবে। ঠিক আছে, আসো আমরা এই দুটা শিখে ফেলি। কি কি আছে? আ ও বি উপসর্গ দিয়ে বাংলা উপসর্গযুক্ত শব্দ। যাক, আ এবং বি দিয়ে বাংলা উপসর্গযুক্ত শব্দ আমি শর্টকাটে লিখে ফেললাম। আসো এখানে একটা বড় গল্পটা একটু বড় আছে, তবে মজার গল্প, আমরা এখান থেকে শিখে নেব। দেখো গল্পটা এরকম যে একদিন বিকেলে বিভুই আকারা আছাকা আধোয়া চাল দিয়ে আলুনি খিচুড়ি রান্নার বিফল চেষ্টা করে বিকল হয়ে আকাশের দিকে তাকিয়ে আগাছা ও আকাঠা নিয়ে বিনামা হয়ে বিপদ হাঁটে দিল। হ্যাঁ, মনে হচ্ছে গল্পটা একটু বড়, কিন্তু মুখস্থ রাখা যে খুব কঠিন তা না, কারণ আমি মুখস্থ করতে পেরেছি, আপনারা যে পারবেন এমন না। যদি গল্পটা মুখস্থ একেবারে না হয়, তবে একটা কাজ করবেন যে শব্দগুলো একটু বারবার পড়ে নেবেন আর গল্পটা মনে রাখার ট্রাই করবেন। এতে হবে কি যে আপনি শব্দ দেখলেই অটোমেটিক বুঝতে পারবেন যে এটা অবশ্যই খাঁটি বাংলা উপসর্গ। ঠিক আছে, তবু আমি আমার গল্পটা একবার লিখে দিচ্ছি, আপনি একটু দেখে নেন। গল্পটা এরকম যে একদিন বিকেলে বিভুই আকারা আছাকা আধোয়া চাল দিয়ে আলুনি খিচুড়ি রান্নার বিফল চেষ্টা করে
বিকল হয়ে আকাশের দিকে তাকিয়ে আগাছা ও আকাঠা নিয়ে বিনামা হয়ে বিপথে হাঁটা দিল। ওকে, তাহলে আমি গল্পটা একবার বলেছি। দেখো যেরকম যে একদিন বিকেলে বিভুই আকারা আছাকা আধোয়া চাল দিয়ে আলুনি খিচুড়ি রান্নার বিফল চেষ্টা করে বিকল হয়ে আকাশের দিকে তাকিয়ে আগাছা ও আকাঠা নিয়ে বিনামা হয়ে বিপথে হাঁটা দিল। তাহলে দেখো এখানে আমি যতগুলো শব্দ পেয়েছি আ এবং বি দিয়ে যতগুলো শব্দ পাবো সবগুলো আমার কি উপসর্গ? বাংলা উপসর্গ। তো আমরা এখান থেকে আসলে চোখ বন্ধ করে বাংলা উপসর্গ, আর সাধারণত বা প্রধানত এর বাইরে যদি কোনো শব্দ আসে যেগুলো আ এবং বি দিয়ে কিন্তু এই গল্পের মধ্যে যদি না থাকে তাহলে আমরা প্রধানত ধরে নিব এগুলো তৎসম উপসর্গ। এবং আশা করছি এর বাইরে থেকে কোশ্চেন আসে না বললেই চলে। এর আগে যতগুলো কোশ্চেন আসছে তা মোটামুটি এখান থেকেই আসছে। তো এই গল্পটুকু যদি মনে রাখো তাহলে হবে কি তোমার আ এবং বি দিয়ে উপসর্গ বের করতে যে প্রবলেমগুলো ফেস করো অন্যরা, তুমি সেই প্রবলেমটা ফেস করবে না। ঠিক আছে, একটু কঠিন বড় হলে মুখস্থ রাখবা। এবার আসো আমি তোমাদের একটা কথা বল, যেটা আমি আগের টেকনিকের কথা বলছিলাম যে কোনটা তুমি মুখস্থ রাখবা কোনটা মুখস্থ রাখবা না। দেখো কিছুক্ষণ আগে বলেছিলাম যে এই সংস্কৃত উপসর্গ বা তৎসম উপসর্গ মুখস্থ একটু কঠিন, তাই না? কিন্তু বাংলাটা তুলনামূলক সহজ। এখন তুমি যে বাংলাটা মুখস্থ করো তোমার সংস্কৃতটা মুখস্থ না করলেও চলবে। কিভাবে চলবে দেখো, বাংলাটা তুলনামূলক সহজ আর বিদেশি উপসর্গ মুখস্থ রাখা আরো সহজ। তার মানে দেখো তুমি যদি বাংলা উপসর্গ আর বিদেশি উপসর্গ যদি মুখস্থ রাখো তাহলে কি তৎসম উপসর্গটা কি অটোমেটিক হয়ে যাচ্ছে, তোমার তৎসমটা তোমাকে শিখতে হচ্ছে না। কারণ কি এই উপসর্গের বাইরে যা আসবে তার চোখ বন্ধ করে কি উপসর্গ বলবা? তৎসম উপসর্গ বলবা। ঠিক আছে, আমি যে কাজটা প্রথমে করেছিলাম যখন আমি অ্যাডমিশন টেস্ট বা ইন্টারমিডিয়েট লেভেলে ছিলাম, যখন উপসর্গ লাগতো বা উপসর্গ বের করতে বলতো তখন আমার খুব ভীতি কাজ করতো যে হ্যাঁ এতগুলো উপসর্গ কিভাবে মুখস্থ করবো, মাথায় থাকে না। তখন আমি বললাম ঠিক আছে উপসর্গ 3 ধরনের পাই, আমি যদি 2 ধরনের মুখস্থ করি তাহলে বাকি 1 ধরনের কি হয়ে যাচ্ছে? অটোমেটিক বাদ হয়ে যাচ্ছে, ওটা মুখস্থ না করলেও চলছে। তো তোমার যদি কারো এমন হয়ে যাচ্ছে যে হ্যাঁ যে আমার তৎসম মুখস্থ থাকে, বিদেশি মুখস্থ থাকে, আমার বাংলা মুখস্থ থাকে না, ওকে তুমি তৎসমটা মুখস্থ করে ফেলে, যেগুলো আসবে সেগুলো কোন উপসর্গ? বাংলা উপসর্গ। খুবই সহজ বিষয়, এভাবেই শিখবা। ঠিক আছে, আসো আমরা এর ফাঁকে বিদেশি উপসর্গটা শিখে নেই। দেখো এই বিদেশি উপসর্গ আমরা কয়েক ধরনের পাই। আমরা কোন কোন ধরনের পাই এবং কয়টি পাই আমরা একবারে মুখস্থ করব। আমরা প্রথমেই লিখব যে হিন্দি বা উর্দু। দেখো হিন্দি বা উর্দু দিয়ে আমরা একটাই পাই, সেটা কি হচ্ছে? হর। হর এটা হচ্ছে হিন্দি উপসর্গ বলা হয় বা উর্দু উপসর্গ বলা হয়। হর দিকে হর হামেশা, হর দিন, হর কিসিম, এই শব্দগুলো কিন্তু হর দিয়ে তৈরি হয়েছে। ঠিক আছে, এরপর দেখো ইংরেজি। ইংরেজি পাই 4টা। 4টা কি? হেড, সাব, ফুল, হাফ। তাহলে দেখো ইংরেজি উপসর্গ আমরা পাচ্ছি কয়টা? 4টা। 4টা কি? যে হেড, সাব, ফুল, হাফ। এভাবে মুখস্থ করবা। তোমাকে আবার দেখো বলো, যদি বলা হয় যে হিন্দি বা উর্দু উপসর্গ কয়টা? 1টা, সেটা কি? হর। এরপরে ইংরেজি আছে কয়টা? 4টা। কি? হেড, সাব, ফুল, হাফ। এরপর দেখো আরবি। আরবি পাই 6টা। 6টা কি? যে আম, খাস, লা, গড়, বাজে, খয়ের। কি আছে? যে আম, খাস, লা, গড়, বাজে, খয়ের। তার মধ্যে আমাদের ক্লাস 9 10 বলে নরমালি প্রায় এই গড় পর্যন্ত থেকে বাজে আর খয়ের দেওয়া থাকে না, তবে বাজে এবং খয়ের বিভিন্ন পরীক্ষায় আসলো, যাচ্ছে মুখস্থ রাখা ভালো। তার মানে কি আমরা আরবি পাচ্ছি কয়টা? 6টা। কি? আম, খাস, লা, গড়, বাজে, খয়ের। ঠিক আছে, এরপর সব তোমার ফার্সি উপসর্গ। ফার্সি উপসর্গ। ফার্সি উপসর্গ আছে 10টা। কি আছে দেখো, একটা আছে নিম, একটা হচ্ছে ফি, একটা হচ্ছে বে, একটা হচ্ছে দর, একটা হচ্ছে কার, একটা হচ্ছে বদ, একটা হচ্ছে না, তারপর হচ্ছে কম, একটা হচ্ছে বর, একটা হচ্ছে ব।
এই 10টা আছে কোথাও আমাদের ফার্সির মধ্যে। তার মানে আমরা যদি বিদেশির এই কয়েকটা মুখস্থ করে রাখি মোটামুটি সহজ আছে বিদেশিগুলো মুখস্থ করা। বিদেশি যদি এই কয়টা মুখস্থ করে রাখি আর বাংলাটা যদি মুখস্থ করে রাখি তাহলে এর বাইরে যা আসবে সেগুলো আমার কোনো উপসর্গ, অবশ্যই তৎসম উপসর্গ। আশা করছি মনে থাকবে এবং এখান থেকে কোশ্চেন প্রচুর আসে। এখান থেকে কোশ্চেন তোমাদের তো ইন্টারমিডিয়েটে তো অবশ্যই আছে, ইন্টারমিডিয়েট কিন্তু একটা শব্দ দেয়, শব্দ দিয়ে বলে যেটা কোন উপসর্গ বের করো, উপসর্গ বের করতে হবে। অথবা বলবে যে উপসর্গ দিয়ে শব্দ তৈরি করতে হবে, বলবে যে তোমার আম দিয়ে উপসর্গ তৈরি করো, অথবা খাস দিয়ে উপসর্গ তৈরি করো, অথবা লা দিয়ে উপসর্গ তৈরি করো। এখন তুমি যদি শব্দগুলো যদি জেনে রাখো তাহলে তুমি খুব সহজেই পারবা। ঠিক আছে, ওকে। লাস্ট একটা টেকনিক বা একটা মজার জিনিস দিয়ে আমরা উপসর্গ শেষ করে ফেলবো। দেখো একটা শব্দের মধ্যে কয়টা উপসর্গ থাকে এটা জানা খুবই জরুরি। এটা যদি তুমি না জানো দেখবো যে উপসর্গ মাঝে মাঝে বের করতে পারবে না। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, দেখবো যে অনেকভাবে শিখে। তো আজকে একটু আমরা ডিফারেন্ট ওয়েতে শিখবো কিভাবে টেকনিক্যালি তুমি যা শিখবা তা তোমার মাথার মধ্যে বেশি দিন টিকে থাকে, এটা তোমার মাথার মধ্যে অনেক দিন থাকে। আসো, এবং এটা খুব মজার বিষয় যে অনেক জায়গাতে বা অনেক টিচার আছে বা অনেকে পড়ে কিন্তু উপসর্গের মধ্যে যে একটা শব্দের মধ্যে যে কয়টা উপসর্গ থাকে বা উপসর্গগুলো কিভাবে থাকে, উপসর্গ কিভাবে বের করতে এটা কিন্তু জানে না। অনেকেই করে কি মুখস্থ করে দিতে, বলবে হ্যাঁ যে এটার মধ্যে এই কয়টা আছে মুখস্থ করো। আমরা যেমন ক্লাস 9-10 যখন ব্যাকরণ পড়তাম তখন একটা শব্দ ছিল, এটা অনেকবার পরীক্ষায় আসছে, শব্দ আছে সমভিব্যাহার। শব্দটা কি? সমভিব্যাহার। আমি লিখে রেখেছি, দেখো যে এখানে সমভিব্যাহার। এই পরীক্ষা এটা আছে যে সমভিব্যাহার শব্দে কয়টি উপসর্গ আছে। আমরা সারা জীবনে মুখস্থ করে আসছি যে 4টি উপসর্গ আছে। কয়টা থাকে? 4টি। কিন্তু এই 4টি উপসর্গ কিভাবে আসছে, কেন হয়েছে, কিভাবে হলো, এটা কিন্তু আমাদের কখনো শেখানো হয়নি বা জানতাম না। যখন একটু এটা স্টাডি করেছি তখন বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে এভাবে বের করা যায়, এবং আমি আপনাদের সেইটাই শেখাবো যে আপনারা কিভাবে উপসর্গগুলো বের করবেন। ঠিক আছে, তোমরা সবাই খাতায় লিখে নাও যে উপসর্গ বের করার টেকনিক, উপসর্গ বের করার নিয়ম। উপরে হেডলাইন দাও যে উপসর্গ বের করার টেকনিক। ঠিক আছে, আমরা মোটামুটি 4 থেকে 5টা টেকনিকেই এটা শিখে ফেলো যে কিভাবে উপসর্গ বের করা যায় একটা শব্দ থেকে। 1 নম্বর দিয়ে লিখো যে অনুস্বর বা উম। আচ্ছা আমি ভালো করে লিখি যে বাংলাদেশ এদিকে। তাহলে দেখো অনুস্বর বা উম এটা যদি থাকে তাহলে হয়ে যায় ম। দেখো আবার যুক্ত ব্যঞ্জনে যদি দন্তন্য থাকে তাহলেও হয়ে যায় ম। এগুলো আমি পরে এক্সপ্লেন করব, আগে লিখে দেই, তোমরা সেই সুবাদে লিখে নিও যে অনুস্বর বা উম। যে আমি যখন একটা উপসর্গ শব্দ ভাঙবো যদি কোথাও অনুস্বর পাই অথবা উম পাই তাহলে তার পূর্বে তোমরা ম লিখবো। আবার দেখো যদি যুক্ত ব্যঞ্জন, কোথাও যুক্ত ব্যঞ্জনে যদি ন থাকে সেটা লিখবো ম লিখবো। 3 নম্বর দেখো যদি কোথাও ব ফলা পাই, যদি আমরা কোথায় ব ফলা পাই সেটা হয়ে যাবে রস্বইকার, অর্থাৎ রস্বইকার হয়ে যাবে। 4 নম্বর হচ্ছে যদি কোথাও আমরা রস্বইকার হয়ে যাবে। যদি আমরা কোথাও জ ফলা পাই, যদি জ ফলা পাই তাহলে হয়ে যাবে রস্বইকার। ঠিক আছে, ওকে। 5 নম্বর একটু বড়, এটা একটু টাফ, তারপর আমি বলে নিচ্ছি বিষয়টা কি। দেখো যে আমরা কোথাও যে সিঙ্গেল লেটার পাই, যদি কোথাও সিঙ্গেল লেটার পাই তার পূর্বে একটা নীলিন বর্ণ অ বসে। ঠিক আছে, যদি কোথাও সিঙ্গেল লেটার কি আমরা যখন ভাঙতে দেবো তখন বুঝবো। এখন জাস্ট জেনে নাও যে কোথাও যদি আমরা সিঙ্গেল লেটার পাই তার পূর্বে নীলিন বর্ণ অ বসে, তবে লক্ষ্য রাখতে হবে যে তার পূর্বে অ উচ্চারিত হয় কিনা। যদি অ উচ্চারিত হয় তাহলে বুঝবে না। হ্যাঁ আমি বুঝতে পেরেছি যে তোমরা আমার এই কথাটা বুঝতে পারোনি, তবে যখন আমি উদাহরণ দিয়ে বোঝাবো তখন দেখবো যে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আপাতত যা লিখে দিচ্ছি তা তোমার লিখে নাও। লিখো যে সিঙ্গেল লেটার থাকলে তার পূর্বে নীলিন বর্ণ অ বসে। ঠিক আছে, তবে লক্ষ্য রাখতে হবে যে
তার পূর্বে অ বা নিরিন বর্ণ উচ্চারিত হয় কি না। খুবই সিম্পল হিসাব যে সিঙ্গেল লেটার থাকলে তার পূর্বে কি বসবে নীল বর্ণ। যদি আমরা কোথাও সিঙ্গেল লেটার পাই তার পূর্বে কি বসাবো নীল বর্ণ বসাবো। তবে লক্ষ্য রাখবো যে তার পূর্বে অ উচ্চারিত হয় কিনা। যদি উচ্চারিত হয় তাহলে বুঝবে না, ব্যাস। ঠিক আছে, আসো আমরা কিছু উদাহরণ দেখি, উদাহরণ দেখলে এটা ক্লিয়ার হয়ে যাবো। তার পূর্বে তোমরা স্ক্রিনশট দিয়ে বা ভিডিওটা পজ করে এটা লিখে নিবা। ঠিক আছে, এবং মাথায় রাখবা যে আমি মুখস্থ করবো। আমি একবার বলে দিই, দেখো ইজি করে বলে দিই যে কিভাবে পড়বা, মুখস্থ করবো। যে যখন আমরা উপসর্গ বের করবো, উপসর্গ ভাঙবো, তো মনে করবো যে কোথাও যদি অনুস্বর বা অম পাই তার পূর্বে কি বসাবো ম বসাবো। যদি কোথাও যুক্ত ব্যঞ্জনের ন পাই তাহলে কি বসাবো ম বসাবো। যদি কোথাও ব ফলা পাই তাহলে কি বসাবো রস্য উকার। যদি কোথাও জ ফলা পাই তাহলে বসাবো কি রস্য ইকার। যদি সিঙ্গেল লেটার থাকে তার পূর্বে কি বসে নীল বর্ণ অ বসে। তবে লক্ষ্য রাখতে হবে যে তার পূর্বে অ উচ্চারিত হয় কিনা। ঠিক আছে, আসো আমরা কয়েকটা প্র্যাকটিস করি। প্র্যাকটিস করলে বিষয়টা শিখে ফেলবো। দেখো আমি একটা শব্দ লিখলাম, খুবই কমন শব্দ যা আমরা শিখছি আজকে। কি শিখছি? ব্যাকরণ শিখছি। একটা শব্দ লিখলাম যে ব্যাকরণ। ঠিক আছে, দেখো এই ব্যাকরণ শব্দ কিন্তু উপসর্গ যোগে তৈরি শব্দ। কি শব্দ? উপসর্গ যোগের শব্দ। এখানে মধ্যে উপসর্গ আছে। এখন দেখো উপসর্গ বের করতে প্রথম যে কাজটা করতে হবে, একটু মনোযোগ দিয়ে শোনো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন থেকে তুমি যদি আগের নিয়মগুলো নাও মনে রাখতে পারো, এখন থেকে যদি তুমি আমার কথাগুলো ক্লিয়ারলি শোনো তাহলে তুমি বুঝতে পারবে যে কিভাবে উপসর্গ বের করবো। তারপরে দেখো একটা শব্দ দিচ্ছি ব্যাকরণ। যখনই তোমাকে একটা শব্দ দিবে তোমার প্রথম কাজ হচ্ছে ওই শব্দের স্বাধীন শব্দ বের করা। কারণ কি আমরা সংজ্ঞায় শিখেছিলাম যে উপসর্গ বসে কোথায়? স্বাধীন শব্দের পূর্বে। আমরা যদি স্বাধীন শব্দ বের করে দিতে পারি তাহলে কি এর পূর্বে যতগুলো শব্দ থাকবে সবগুলি কি স্বর্গ, তখন সবগুলি কি হচ্ছে উপসর্গ হচ্ছে। তা আমরা আমাকে লক্ষ্য রাখতে হবে যে ব্যাকরণের স্বাধীন শব্দ কি, তাই না? প্রশ্ন হতে পারে যে কিভাবে স্বাধীন শব্দ বের করবো। স্বাধীন শব্দ যেহেতু শব্দের শেষে থাকে, দ্যাটস ওয়াই আমরা শব্দের শেষ থেকে স্বাধীন শব্দ বের করা শুরু করবো। দেখো এখানে একটা বর্ণ আছে ন, একটা একটা করে বর্ণ নিয়ে আগাবো। এখন দেখো ন দিয়ে কি কোনো স্বাধীন শব্দ হয় না, ন দিয়ে কোনো স্বাধীন শব্দ হয় না। তার আগের বর্ণটা নিব। আগের বর্ণে কি আছে? র। কি আছে বলতো? রণ। তারপরে দেখো রণ মানে কি? যুদ্ধ। তার অবশ্যই একটা স্বাধীন শব্দ পেয়ে গেছি। যখনই স্বাধীন শব্দ পাবো তার আগের বর্ণকে লক্ষ্য রাখবো। এখন দেখো আগের বর্ণ কি আছে? ক। এখন দেখো যে ক দিয়ে কি কোনো উপসর্গ আছে? ভাই ক দিয়ে কোনো উপসর্গ নেই। তার মানে কি তোমাকে কটাকে সঙ্গে নিতে হবে। সঙ্গে নিলে কি হচ্ছে আমার করণ। তার মানে কি করণ কি অবশ্যই স্বাধীন শব্দ হয়। তার আগের বর্ণকে লক্ষ্য রাখতে হবে। তার আগের বর্ণ কি আছে? আ। তার মানে কি আ একটা উপসর্গ। তার মানে কি এখান থেকে আমার উপসর্গটা শুরু। মনে হয় বুঝতে পারোনি? ওকে, আমি আরেকবার বুঝে ক্লিয়ার করে দিচ্ছি, তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। একটু মনোযোগ দিয়ে দেখো, দেখবে যে ক্লিয়ার হবে। দেখো আমি একটা শব্দ লিখেছি। শব্দটা কি লিখলাম? ব্যাকরণ। বড় করে লিখতেছি যেন বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, আমার প্রথম কাজ হচ্ছে কি স্বাধীন শব্দ বের করা। আর স্বাধীন শব্দ কই থাকে? উপসর্গের সময় স্বাধীন শব্দ শেষে থাকে। আর স্বাধীন শব্দ পূর্বে কি থাকে? উপসর্গ থাকে। তাহলে কি আমার শেষের দিক থেকে, যেহেতু শেষের দিকে স্বাধীন শব্দ থাকে, আমি শেষের দিক থেকে বের করতে করে চলে আসবো। যখন স্বাধীন শব্দ বের করবো আমরা একটা একটা বর্ণ করে আগাবো। দেখো এখানে প্রথম বর্ণটা কি আছে? মূর্ধন্য। ওকে, শুধু মূর্ধন্য নিব। মূর্ধন্য নিয়ে কি কোনো শব্দ হয় না? তার মানে কি মূর্ধন্য আমার স্বাধীন শব্দ না, তার আগের বর্ণকে নিব। আগের বর্ণ কি আছে? র। রণ। অবশ্যই রণতে কি হয়? স্বাধীন শব্দ হয়। তার মানে কি স্বাধীন শব্দের পূর্বে সবগুলো কি উপসর্গ। যখনই আমি স্বাধীন শব্দ পাবো তখন তার আগের বর্ণটাকে লক্ষ্য রাখবো। দেখো রণের স্বাধীন শব্দ পেয়ে গেছি, তার আগের বর্ণ কি আছে? ক। এখন দেখো ক দিয়ে কি কোনো উপসর্গ আছে না? ক দিয়ে কোনো উপসর্গ পাওয়া যায় না। তার মানে আমাকে কটাকে সঙ্গে নিতে হবে। করণ। তার মানে কি করণে কি হচ্ছে? স্বাধীন শব্দ। তার মানে কি করণ একটা স্বাধীন শব্দ। যখন আমি করণকে স্বাধীন শব্দ দিব তখন তার আগের বর্ণকে লক্ষ্য রাখবো। দেখো আগের বর্ণটা কি আছে? আ আছে। ওকে, আ নাও। দেখো আ কিন্তু উপসর্গ। তার মানে কি এখান থেকে উপসর্গ পাওয়া শুরু হয়ে গেছে। এইটুকু হচ্ছে উপসর্গ আর এইটুকু হচ্ছে আমার স্বাধীন শব্দ। আশা করছি এবার বুঝতে পেরেছো। ওকে, তার মানে দেখো এইটুকুর মধ্যে উপসর্গ আছে। আমরা এখন এখান থেকে উপসর্গ বের করব। ঠিক আছে, আসো এখানে আমরা কি উপসর্গ বের করবো। দেখো প্রথমে কি আছে? ব আছে। ওকে, বকে নিলাম। দেখো একটা টেকনিক ছিল, মেবি 4 নম্বরে লিখে দিয়েছিলাম যে জফলা থাকলে কি হয়? রস্বইকার হয়। তার মানে দেখো বয়স সঙ্গে কি আছে? জফল আছে, তো দিলাম রস্বইকার। এরপরে কি আছে? যোগ দিলাম, তারপরে কি আছে? আ আছে। আ বিযোগ আ। তার মানে দেখো ব্যাকরণে উপসর্গ আছে কয়টা? 2টা। কি কি? বি এবং আ। আশা করছি বুঝতে পারছো। যদি বুঝতে না পারো আমি আরো একটা উদাহরণ দিচ্ছি তোমাদের ক্লিয়ার হওয়ার জন্য। ঠিক আছে,
দেখো যদি আমি আচ্ছা ঠিক আছে, আমি যে কোশ্চেনটা দিয়েছিলাম যে সমভি বেহার, এটা দেখলে মোটামুটি সবগুলো ক্লিয়ার হয়ে যাব। দেখো শব্দটা হচ্ছে স ম ভি বে হার। ওকে, তাহলে দেখো আমার এখান থেকে কি বের করতে হবে? উপসর্গ। এটা বের করতে না প্রথম কাজ কি? স্বাধীন শব্দ বের করতে হবে। স্বাধীন শব্দ কই থাকে? শব্দের শেষে। তাহলে আমি শব্দের শেষ থেকে স্বাধীন শব্দ বের করবো। আচ্ছা তোমরাই বলো তো এই সমবিহার শব্দে স্বাধীন শব্দ কি হতে পারে? দেখি কে বের করতে পারো? ওকে, ট্রাই করো। তাহলে দেখো আমি বলে দিচ্ছি যে স্বাধীন শব্দ হবে হার। কেন হার? দেখো একটু এক্সপ্লেন করে আগের মতো করে। আমরা প্রথমে নিলাম র। র দিয়ে কোনো স্বাধীন শব্দ হয় না। দেখো র এর আগে কি আছে? আ আছে। ওকে, তাহলে আ নাও, তাহলে কি হচ্ছে? আর। আর কিন্তু অবশ্যই স্বাধীন শব্দ। বলতে পারি কি আমি আর যাব না, আমি আর খাবো না, আর কি শব্দ? স্বাধীন শব্দ। যখন আমি স্বাধীন শব্দ পাবো তখন তার আগের বর্ণকে লক্ষ্য রাখবো। দেখো আগের বর্ণ কি আছে? হ আছে। দেখো হ দিয়ে কোনো উপসর্গ আছে না? হ দিয়ে কোনো উপসর্গ নেই, তাহলে কি হকে সঙ্গে নিতে হবে। শকে আমরা হকে যদি সঙ্গে নেই তাহলে কি হয়ে যাচ্ছে? হার। তার মানে কি এখন দেখো হার হচ্ছে স্বাধীন শব্দ। হার যদি স্বাধীন শব্দ হয় তার আগের বর্ণকে লক্ষ্য রাখতে হবে। আগের বর্ণে কি আছে? আ আছে। তার মানে কি আগের বর্ণে যেহেতু আ পেয়েছে, আ কি? উপসর্গ। তার মানে দেখো হার হচ্ছে আমার স্বাধীন শব্দ আর এই পুরোটুকুই হচ্ছে উপসর্গ। আশা করছি বুঝতে পারছো। আসো এবার ক্লিয়ার করে রেখে এখান থেকে উপসর্গ বের করে দেখাবো। শব্দটা কি? স ম ভি বে হার। তেমন দেখো এই হার এইটুকু হচ্ছে আমার কি? স্বাধীন শব্দ। ঠিক আছে, আর দেখো এই বাকিটুকু লাল দাগ অংশটুকু পুরোটুকু কি বলতো? আমার উপসর্গ। ওকে, এটা আমি লিখে দিলাম যে হার এটা হচ্ছে স্বাধীন শব্দ আর এইটা হচ্ছে আমার উপসর্গযুক্ত শব্দ বা উপসর্গ। এইটুকু হচ্ছে উপসর্গ। আসো এখান থেকে আমরা উপসর্গ বের করা শিখি যে কিভাবে বের করবো। দেখো একটা একটা করে বর্ণ নেবো আর উপসর্গ যদি শব্দের শুরুতে থেকে আমরা শুরুর দিক থেকে এগিয়ে দেবো। প্রথমে নিলাম স। দেখো স কিন্তু উপসর্গ আছে। স দিয়ে উপসর্গ হয়? অবশ্যই হয়। তবে কি আছে? ম। দেখো ম দিয়ে কোনো উপসর্গ আছে না। এই মটাকে আমরা বলবো সিঙ্গেল লেটার। 5 নম্বর রুলস, 5 নম্বর নিয়মটা যে সিঙ্গেল লেটার। সিঙ্গেল লেটার হলে তার পূর্বে কি বসে? আমরা জানি তার পূর্বে একটা অ বসে। ওকে, এই অটা বসানোর আগে আমাকে কি হবে? লক্ষ্য রাখতে হবে যে তার পূর্বে স্বর পূর্বে কি মর পূর্বে কি আছে? স। তার পূর্বে অ উচ্চারিত হয় কিনা। এখন দেখো স্বর সঙ্গে অ উচ্চারিত হচ্ছে কিনা? অবশ্যই হচ্ছে। আমরা স এভাবে উচ্চারণ করি, আমরা কি স উচ্চারণ করি। তার মানে কি স্বরের সঙ্গে একটা অ উচ্চারিত হচ্ছে। যদি স্বরের সঙ্গে অ উচ্চারিত হয় তখন আর অটা বসবে না, না বসে দুটো একসঙ্গে সম হয়ে যাবে। আশা করি ব্যাপারটা বুঝছো। না বুঝলে আমি আরো একবার ক্লিয়ার করে দিচ্ছি। আসো দেখো প্রথমে কি আছে? স আছে। সকে নিলাম। স কি হচ্ছে? উপসর্গ হচ্ছে। হোক। এরপরে কি আছে? ম আছে। মকে নিলাম। দেখো ম কি উপসর্গ? না, ম কি হচ্ছে? সিঙ্গেল লেটার। আমাদের 5 নম্বর টেকনিকটা কি ছিল? যে সিঙ্গেল লেটার থাকলে তার পূর্বে নীলিম বর্ণ অ বসে। ওকে, একটা অ বসাও। এরপরে লাইনটা কি ছিল? যে তবে লক্ষ্য রাখতে হবে যে তার পূর্বে অ উচ্চারিত হয় কিনা। এখন দেখো স্বর সঙ্গে অ উচ্চারিত হচ্ছে কি হচ্ছে না? অবশ্যই হচ্ছে। যদি উচ্চারিত হয় তাহলে এই অটা বসবে না, না বসে কি হবে? একসঙ্গে দেবে, সম। আশা করছি বুঝতে পারছো। ওকে, এই পর্যন্ত চলে গেল। তারপরে কি আছে? ভি আছে। ওকে, ভি নিলাম। এখন দেখো ভি, দেখো ভি কি হয়ে গেছে? আবার ভি সিঙ্গেল লেটার হয়ে গেছে। সিঙ্গেল লেটার হয়ে গেলে তার পূর্বে কি বসে? অ বসে। ওকে, একটা অ বসাও। তাহলে কি হলো? ওভি। তারপরে কি আছে? দেখো ব। ব কি বলতো? ব একটা উপসর্গ। এখন কি জফলা। আমরা জানি কি যে জফলা থাকলে কি হয়? রস্বীকার। ওকে, একটা রস্বীকার দিলা। তারপরে কি আছে? আ। এই হচ্ছে আ। এখন দেখো আর তো কিছু নেই। এরপর কি? স্বাধীন শব্দ। এইটুকু হচ্ছে উপসর্গ। তার উপসর্গ পেয়েছি কয়টা? সম, অভি, বি, আ। 4টা উপসর্গ পেয়েছি। যেটা মানে এই শব্দের মধ্যে উপসর্গ কয়টা আছে? 4টা। বা সমভিবেহার শব্দ উপসর্গ হচ্ছে কয়টা? 4টা। এটা আমরা আজীবন মুখস্থ করে রাখতাম। আর আজকে আমি ভেঙে দেখালাম যে উপসর্গ কোথায় কোথায় আছে এবং কিভাবে তৈরি হয়েছে। ওকে, লাস্ট ওয়ান একটা উপসর্গ ভেঙে দিয়ে ক্লিয়ার করে দেবো। সেটা খুবই সহজ, যেন মাথাটা রিফ্রেশ করার জন্য। সংবাদ। ঠিক আছে, দেখো এটা কিন্তু উপসর্গযোগ্য শব্দ। আসলে এখানে প্রথম কাজটা কি? আমার কি বের করতে হবে? যে স্বাধীন শব্দ। তোমরা বলো স্বাধীন শব্দ কি হবে? খুবই সহজ, বোঝা যাচ্ছে যে বাদ হবে স্বাধীন শব্দ। ঠিক আছে, ওকে, বাদ যদি স্বাধীন শব্দ হয় তাহলে এইটুকু আমার কি উপসর্গ? উপসর্গ প্রথম দেখলাম কি? স। উপসর্গ হয় কি হয় না? হয়। এরপর কিন্তু অনুস্বর। আমরা কি জানি যে অনুস্বর বা উমাধারে কি হয়ে যায়? সেখানে ম হয়ে যায়। ওকে, ম বসাও। এখন দেখো ম কি সিঙ্গেল লেটার হয়ে গেছে না? সিঙ্গেল লেটার হলে তার পূর্বে অ বসে। তবে লক্ষ্য রাখতে হবে যে তার পূর্বে অ উচ্চারিত হয় কিনা। এখন দেখো স্বর সঙ্গে অ উচ্চারিত অটো হয়ে যাচ্ছে। তবে শর্টকাট টেকনিক হচ্ছে কোথাও যদি স পাও, স্বয়ের পর যদি ম আসে, সব চিন্তা বাদ। এখানে কিচ্ছু বসবে না, সম একসঙ্গে হয়ে যাবে। তো আমাদের দেখো সম উপসর্গ আছে। তারপরে সংবাদ উপসর্গ কি আছে? সম আছে। এই তো
তার মানে দেখো আমরা এইটুকুর মধ্যে বুঝে গেছি যে কীভাবে উপসর্গ বের করতে হয়, উপসর্গ বের করার টেকনিক কি। এইগুলি হচ্ছে উপসর্গের মোটামুটি বেসিক। আরও কিছু বিষয় জানতে হবে, সেগুলো হচ্ছে খুবই কমন জিনিস, যে উপসর্গের অর্থ কী। ভাই এগুলো আমাদের পড়ানোর খুব বিষয় না, এগুলো বাসায় নিজে নিজে স্টাডি করতে হয়। যেমন এক একটা উপসর্গ এক এক রকম অর্থ দেয়। তুমি হয়তো কিছু কমন জিনিস পড়লা, দেখবে যে আল্লাহর মতে ওখান থেকে কমন আসে, ঠিক আছে। আর না বুঝতে পারলে আমরা আছি, আমরা হেল্প করব। তো এই ছিল আজকের উপসর্গের ক্লাস। এই উপসর্গের ক্লাস করে তুমি মোটামুটি একটা উপসর্গের ধারণা পাবা, যে উপসর্গ কী, উপসর্গ কত প্রকার, উপসর্গ প্রকারভেদগুলো কীরকম, কীভাবে উপসর্গ বের করতে হয়। এটা জাস্ট একটা বেসিকের মতো ক্লাস ছিল। যদি আমরা পরবর্তী হয়তো ক্লাসগুলোতে উপসর্গে আরও বেশি ডিটেলস আলোচনা করব, বা পরীক্ষা নিলে বুঝতে পারবো যে আমাদের কোথায় কোথায় প্রবলেম হচ্ছে, কোন বিষয়গুলো আরও জানা দরকার, কোথায় কোথায় কনফিউশন হয়। ইনশাআল্লাহ সেই বিষয়ে আমরা পরবর্তী কোনো ক্লাসে আলোচনা করব। সেই সময় পর্যন্ত সবাই ভালো থাকবা, আমাদের সঙ্গেই থাকবা। আসসালামু আলাইকুম।